গল্প মেঘাচ্ছন্ন হৃদয়ে প্রণয়ের বর্ষণ। কলমে তানিশা আক্তার তিশা। গল্পের দ্বিতীয় পর্ব। রায়ান রাহার পায়ে হাত দিতেই রাহা কাঁপা কাঁপা গলায় বলে, কি করছেন রায়ান? প্লিজ উঠে দাঁড়ান। আপনি আমার পায়ে হাত দিয়েছেন, এটা আমার ভালো লাগছে না। রায়ান রাহা পায়ে জুতোটা পরাচ্ছিল। রাহার কথা শুনে রায়ান মাথা তুলে ওর দিকে তাকিয়ে বলে, কিন্তু আমার তো ভালো লাগছে। রায়ানের কথা শুনে রাহা কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। রাহা, দেখুন আপনার পায়ে জুতো জোড়া খুব সুন্দর মানিয়েছে। রায়ানের কথায় রাহার ঘোর কাটে। রাহা কাঁপা কাঁপা গলায় বলে, এবার তো আপনি উঠে দাঁড়ান। কেন? এখন তো মাত্র একটা জুতো নিয়েছি, আরো কয়েকটা নিতে হবে তো। রায়ান রাহার থেকে চোখ সরিয়ে স্টাফের দিকে তাকিয়ে বলে, এক্সকিউজ মি, আমাকে এই জুতোটা, এটা আর ওই জুতোটা দেখান তো। রায়ানের কথার উত্তরে লোকটা বলে, ওকে স্যার, দেখাচ্ছি। রায়ানের কথা শুনে রাহা বলে উঠে, রায়ান, কি করছেন? এত জুতো নিচ্ছেন কেন? মানুষ জুতো কিনে কেন? অবশ্যই পরার জন্য, কিন্তু আমার তো এত জুতোর প্রয়োজন নেই। প্রয়োজন আছে তাই তো কিনছি। রায়ানের কথা মতো লোকটা সেই সব জুতো জোড়া বের করে দেয়। আর রায়ান সেই সবগুলো জুতো একে একে রাহাকে পরিয়ে দেখছিল। রাহা রায়ানকে অনেকবার বারণ করেছিল, কিন্তু ও রাহার কথা তোয়াক্কা না করে নিজের কাজ করে গেছে। রায়ানের পছন্দ করা সে সব জুতোগুলোই রাহার পায়ে খুব সুন্দর মানিয়েছে। তাই রায়ান সে সবগুলো জুতোই নিয়ে নেয়। জুতা কেনা শেষে এবার ওরা অন্য শপে আসে ড্রেস কেনার জন্য। রায়ান রাহা দুজনেই ঘুরে ঘুরে ড্রেস দেখছে। রাহার রায়ানের ওদের দুজনেরই বেশ কয়েকটা ড্রেস পছন্দ হয়। তাই রায়ান সেখানে থাকা একজন স্টাফকে এসবগুলো ড্রেস প্যাক করতে বলে। হঠাৎ রায়ানের চোখ পড়ে কালো রঙের একটা শাড়ির উপর। রায়ান সেই শাড়িটা নিয়ে রাহার কাছে আসে। রাহা শপে থাকা চেয়ারে বসেছিল। রায়ান রাহার সামনে শাড়িটা ধরে বলে, রাহা, দেখুন তো শাড়িটা কেমন? বাহ, শাড়িটা তো খুব সুন্দর। যান, শাড়িটা পরে আসেন। আমি এখানে আপনাকে ছাড়া তো আমি অন্য কাউকে বলছি না। কিন্তু আপনি তো আমাকে এতগুলা ড্রেস কিনে দিলেন, তবে আবার শাড়ির কি প্রয়োজন ছিল? প্রয়োজন আছে বলেই বলছি, যান শাড়িটা পরে আসেন। কিন্তু? কোনো কিন্তু না, যান শাড়িটা পরে আসেন। রায়ানের মুখের উপর রাহা আর কিছু বলতে পারল না। ও চুপচাপ শাড়িটা নিয়ে চেঞ্জিং রুমে চলে আসে। সেখানে থাকা স্টাফ রাহাকে শাড়িটা পরিয়ে দেয়। রাহা আয়নায় তাকিয়ে নিজেকে দেখছে। সত্যি রায়ানের চয়েস খুব ভালো, শাড়িটা রাহার গায়ে খুব মানিয়েছে। দেখে যেন মনে হচ্ছে শাড়িটা কেবল ওরই জন্য বানানো হয়েছে। রায়ান চেয়ারে বসে ফেসবুক স্ক্রুল করছিল। হঠাৎ কারো পায়ের শব্দ শুনতে পেয়ে রায়ান চোখ তুলে তাকায়। আর তাকাতেই রায়ান থমকে যায়। খোলা চুলে কালো শাড়ি পরিহিত এক রমণী ক্রমশই ওর দিকে এগিয়ে আসছে। রায়ান বসা থেকে উঠে দাঁড়ায়। রমণীটি ওর কাছে এসে বলে, দেখুন তো আমাকে কেমন লাগছে। রায়ান কি বলবে বুঝতে পারছে না, ও কেমন অবাক হয়ে তাকিয়ে আছে। রায়ানকে কিছু বলতে না দেখে রাহা মন খারাপ করে বলে, শাড়িটা বোধহয় আমার গায়ে মানায়নি, তাই না? রাহার কথায় রায়ানের ঘোর কাটে। না না, আপনাকে খুব সুন্দর লাগছে। আমার কল্পনার থেকে বেশি সুন্দর লাগছে। রায়ানের কথায় রাহার ঠোঁটে হাসি ফুটে ওঠে। আপনার পছন্দ খুব ভালো। শাড়িটা দেখেই আমার পছন্দ হয়েছে, আর বাকি ড্রেসগুলোও খুব সুন্দর ছিল। রাহার কথার উড়ে রায়ান হাসিমুখে বলে, আপনার পছন্দ হয়েছে এতেই আমি খুশি। ওদের কথার মাঝে একজন স্টাফ শাড়িটার সাথে ম্যাচ করে ডায়মন্ড কাটের জুয়েলারি নিয়ে আসে। স্যার, এই শাড়ির সাথে এই জুয়েলারি সেটটা খুব মানাবে। রায়ান জুয়েলারি সেটটা হাতে নিয়ে দেখে।
সত্যি ডায়মন্ড কাট জুয়েলারিটা শাড়ির সাথে বেশ মানাবে। রায়ান রাহাকে ইশারায় জিজ্ঞেস করে জুয়েলারিটা কেমন। রাহাও ইশারায় বুঝায় খুব সুন্দর। ম্যামকে জুয়েলারিটা পরিয়ে দিন। ওকে স্যার। রায়ানের কথা মতো স্টাফটা রাহাকে জুয়েলারিটা পরিয়ে দেয়। রাহা রায়ান কাউন্টারে যে ড্রেসগুলোর এবং জুয়েলারির বিল পে করে ড্রেসগুলো নিয়ে শপ থেকে বের হয়ে আসে। চলুন এখন বাসায় যাওয়া যাক। বাসায় তো যাব, তার আগে আপনার জন্য একটা ফোন কিনতে হবে। না না, ফোন কিনতে হবে না। ফোন না কিনলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন কি করে? কিন্তু আপনি তো আমাকে এত কিছু কিনে দিলেন, এর টাকা তো শোধ করতে হবে। আর এখন যদি ফোন কিনে দেন তবে তো আমার ঋণের পরিমাণ আরো বাড়বে। 1 মিনিট, আপনাকে কে বলল এগুলোর টাকা শোধ করতে হবে? এগুলো আমার তরফ থেকে আপনার জন্য গিফট। না না, গিফট বললেই কি হয় নাকি? আমি তো ফ্রি এত কিছু নিতে পারবো না। রাহা, দাদি যদি শুনে আপনি এগুলোর টাকা শোধ করতে চাইছেন তবে দাদি আপনাকেও বকবে আর আমাকেও বকবে। এগুলো আমাদের তরফ থেকে আপনার জন্য গিফট। কিন্তু? কোনো কিন্তু না, আপনাকে এসব কিছু রাখতে হবে। আর চলুন আগে ফোন কিনে নিয়ে আসি, এমনিতেও খুব লেট হয়ে গেছে। আমাকে আবার হসপিটালে যেতে হবে। রায়ানের কথা শুনে রাহা আর কিছু বলে না। রাহা একটা মোবাইল শপে আসে। রায়ান রাহার জন্য ফোন কিনে রাহাকে নিয়ে শপিং মল থেকে বের হয়ে আসে। শপিং করতে করতে রাত 9টা বেজে গেছে। ওদের দুজনেরই খুব ক্ষুধা লেগেছে। তাই ওরা শপিং মলের পাশের একটা রেস্টুরেন্টে চলে আসে। রায়ান আর রাহা কর্নারের একটা টেবিলে বসে পড়ে। ওয়েটার এসে ওদের মেনু দিয়ে যায়। ওরা সেই মেনু থেকে খাবার সিলেক্ট করে অর্ডার দেয়। কিছুক্ষণ পর খাবার চলে আসে। ওরা দুজনে খাওয়া শুরু করে। খাওয়ার মাঝে রাহা বলে উঠে, রায়ান, আমি ভাবিনি আপনারা এত সহজে আমাকে আপন করে নিবেন। চেনা নেই জানা নেই এমন একটা মেয়েকে নিজেদের বাড়িতে আশ্রয় দিলেন, নিজের হসপিটালে কাজ দিলেন। সত্যি আমি আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না। ছি ছি, ঋণ বলছেন কেন? মানুষই তো মানুষের সাহায্য করে। থ্যাংক ইউ রায়ান, থ্যাংক ইউ সো মাচ। এখানে থ্যাংক ইউ দেওয়ার কি আছে? আমি তো আপনার জন্য তেমন কিছুই করিনি। তবুও থ্যাংক ইউ আমার পাশে দাঁড়ানোর জন্য। রাহার কথার উত্তরে রায়ান মুচকি হেসে ওয়েলকাম বলে। ওরা খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। রায়ান নিজের সিট বেল্ট লাগিয়ে রাহার সিট বেল্টও লাগিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। বেশ কিছুক্ষণ পর ওরা বাড়িতে এসে পৌঁছায়। রায়ান গাড়ি থামিয়ে রাহাকে গাড়ি থেকে নামতে বলে। রাহা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে বলে, আপনি আসবেন না? না, আমাকে এখন হসপিটালে যেতে হবে, আপনি যান। আচ্ছা। রাহা শপিং ব্যাগগুলো নিয়ে হেঁটে হেঁটে সদর দরজার কাছে আসে। রাহা চলে যেতেই রায়ান গাড়ি ঘুরিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়। রাহা কলিং বেলের সুইচ প্রেস করতেই সার্ভেন্ট এসে দরজা খুলে দেয়। উনি রাহার হাত থেকে ব্যাগগুলো নিয়ে দরজা লাগিয়ে দেন। আনোয়ারা লিভিং রুমের সোফায় বসে ছিলেন। উনি রাহাকে দেখে বলে উঠে, বাহ দিদিভাই, তোমাকে তো এই শাড়িতে খুব সুন্দর লাগছে। আনোয়ারার কথা শুনে রাহা মুচকি হেসে থ্যাংক ইউ বলে। দাদুভাই কোথায়? ও এলো না যে? উনি একটু হসপিটালে গিয়েছেন, কাজ শেষ করে চলে আসবেন। ওহ, তা কি কি কিনলে দেখি তো? হ্যাঁ অবশ্যই। রাহা একে একে সবগুলো জিনিস আনোয়ারাকে দেখায়। উনিও ড্রেসগুলো খুব পছন্দ করেছেন। সার্ভেন্ট এবং রাহা শপিং ব্যাগগুলো রাহার রুমে নিয়ে আসে। রাহা কোমরে শাড়ির আঁচল গুজে কাজে লেগে পড়ে। ওর সবগুলো ড্রেস সুন্দর করে কাবার্ডে গুছিয়ে রাখে আর জুতোগুলো শু কেবিনেটে গুছিয়ে রাখে। রাহা কাজ শেষ করে বারান্দায় চলে আসে। ইতোমধ্যে সার্ভেন্ট এসে রাহার জন্য কফি দিয়ে গেছে।
রাহা সেই কফি মগটা নিয়ে বারান্দায় এসে দোলনায় বসে। রাহার বারান্দা থেকে আকাশটা খুব সুন্দরভাবে দেখা যায়। রাহা সেই দূর কাছের চাঁদটা দেখছে আর কিছুক্ষণ পর পর কফি মগে চুমুক দিচ্ছে। রাহা আকাশের পানে তাকিয়ে আপন মনে বলে উঠে, একেই বলে নিয়তির খেলা। কাল ছিলাম কোথায় আর আজ আছি কোথায়। এখানকার মানুষেরা ওইখানের মানুষদের থেকে খুব আলাদা। তারা তো নরপিশাচ। কিন্তু রায়ান আর দাদি তো উদার মনের মানুষ, ভালো মানুষ। তারা কত সহজে আমাকে আপন করে নিল। চেনা নেই জানা নেই এমন একটা মেয়েকে তারা নির্দ্বিধায় তাদের বাড়িতে আশ্রয় দিল, আবার কাজও দিল। সত্যি আমি উনাদের ঋণ কখনো শোধ করতে পারব না। হে আল্লাহ, আমি একটা সুস্থ সুন্দর জীবনে পা রাখতে চলেছি, দয়া করে এ জীবনটা আমার থেকে কেড়ে নিও না। আমি একটা সুন্দর আর সুস্থ জীবন চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই। তুমি আকাশের বুকে বিশালতার উপমা। তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আমি তোমাকে গড়ি ভেঙ্গে চুরে শতবার। রয়েছ তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়। এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা? লাগে না জোড়া। লাগে না জোড়া। হঠাৎ কারো কণ্ঠে এই মিষ্টি গানটি শুনে রাহার ঘুম ভেঙে যায়। রাহার কখন যে চোখ লেগে এসেছিল তা রাহা বুঝতেই পারেনি। রাহা দোলনায় হেলান দিয়ে বসা অবস্থায় ঘুমিয়েছিলে। গানটি এখনো রাহা শুনতে পাচ্ছে। রাহা শব্দ অনুসরণ করে ঘাড় ঘুরিয়ে তাকায়, আর তাকাতেই ওর পাশের রুমের বারান্দায় রায়ানকে দেখতে পায়। রায়ান রাহার দিকে তাকিয়ে আছে। রায়ান রাহার দিকে তাকিয়েই গিটারে সুর তুলে গেয়ে উঠে। আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে। থমকে সে যাবে জীবন ও গতি, সে কি তোমার অজানা? রয়েছ তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়। এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা? লাগে না জোড়া। লাগে না জোড়া। রায়ানের গানের গলা খুব ভালো। রাহা দোলনার উপরে হাত রেখে হাতের উপর থুতনি রেখে রায়ানের দিকে তাকিয়ে মন দিয়ে রায়ানের গান শুনছে। আর রায়ানও রাহার দিকে তাকিয়ে গান গাইছে। রায়ান রাহা দুজন দু বারান্দার দু কোনায় বসেছিল। রায়ান গিটারটা নিয়ে দোলনা ছেড়ে উঠে বারান্দার এই কোনায়, মানে রাহার বারান্দার দিকে আসে। দুটো বারান্দার মাঝে লোহার গ্রিল দিয়ে দেয়াল দেওয়া। ওদের দুজনের বারান্দা একদম লাগানো, দূর থেকে মনে হবে এ যেন একটি রুমেরই বিশাল বড় বারান্দা। রায়ান বারান্দার এই কর্নারে এসে সেখানে থাকা চেয়ারে বসে রাহার দিকে তাকিয়ে বলে, সরি, আমার জন্য আপনার ঘুমটা ভেঙে গেল। রায়ানের কথা শুনে রাহা মুচকি হাসি দিয়ে বলে, এত সুন্দর গান শুনালেন আবার সরিও বলছেন? তো সরি বলবো না, আমার জন্য তো আপনার ঘুমটা ভেঙে গেল। বলবেন না, কারণ আপনার গানটা শুনে আমার ক্লান্তি দূর হয়ে গেছে, মনটাও সতেজ হয়ে গেছে। সত্যি আপনার গানের গলা বেশ ভালো। রাহার কথা শুনে রায়ান উত্তরে মুচকি হাসি উপহার দেয়। রাহার এখনো বেশ ঘুম পাচ্ছে। ও ঘুমে হাই তুলে, ওকে হাই তুলতে দেখে রায়ান বলে উঠে, ঘুম পেয়েছে বুঝি? হ্যাঁ, ঘুম পাচ্ছে। কফি খাবেন নাকি? ইচ্ছে তো করছে, কিন্তু এত রাতে কে বানিয়ে দিবে? আচ্ছা, একটু অপেক্ষা করেন, আমি বানিয়ে নিয়ে আসছি। আপনি বানাবেন? হ্যাঁ, আমি খুব মজাদার কফি বানাতে পারি। আমি এখনই 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসছি। কথাটা বলেই রায়ান রাহার চোখের আড়াল হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর রায়ান হাতে 2 কাপ কফি নিয়ে বারান্দায় চলে আসে। রাহা দোলনায় শুয়ে ছিল। রায়ানকে আসতে দেখে রাহা শোয়া থেকে উঠে বসে। রায়ান রাহার কাছে এসে চেয়ারে বসে গ্রিলের ভিতর দিয়ে রাহাকে কফির কাপটা দেয়। রাহাও হাত বাড়িয়ে কাপটা নিয়ে নেয়। অতঃপর রাহা কফির কাপে চুমুক দেয়। কফিতে চুমুক দিতেই রায়ান রাহাকে প্রশ্ন করে উঠে, কেমন হয়েছে কফি? রাহা মুচকি হেসে বলে, অনেক মজা। রাহার কথাতে রায়ানের ঠোঁটে হাসি ফুটে ওঠে।
ওরা দুজন আকাশের দিকে তাকিয়ে নীরবে কফি খাচ্ছে। একটা সময় নীরবতা কাটিয়ে রাহা বলে উঠে, রায়ান, আর একটা গান গেয়ে শোনাবেন? আপনার গানের গলা বেশ ভালো, একটা গান গেয়ে শোনান না প্লিজ। গান গাইতে পারি, তবে একটি শর্তে। শর্ত? গান গাইবেন, এতে আবার শর্ত কিসের? আমার শর্ত না মানলে আমিও গান গাইব না। আচ্ছা ঠিক আছে, বলুন কি শর্ত? শর্ত হচ্ছে আপনাকেও আমার সাথে গান গাইতে হবে। রায়ানের কথার উড়ে রাহা অবাক হয়ে বলে, আমি গান গাইব? হুম, কিন্তু আমার গানের গলা তো আপনার মতো এত সুন্দর না। শুনেই দেখি না কেমন, বলুন না গান গাইবেন কিনা। আচ্ছা ঠিক আছে, গাইব। ওয়েট, আমি কাপ দুটো রেখে আসছি। রায়ান কাপ দুটো কিচেনে রেখে পুনরায় রুমে চলে আসে। ওরা দুজন দুজনের মুখোমুখি বসে আছে, মাঝে রয়েছে গ্রিলের দেয়াল। রায়ান চোখ বন্ধ করে গিটারে টুংটাং ধ্বনি তুলে একটা হিন্দি গান গেয়ে উঠে। রাহা রায়ানের সাথে সুর মিলিয়ে গেয়ে উঠে। সম্পূর্ণ গানটা ওরা দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে গায়। গান গাওয়া শেষে ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসি উপহার দেয়। পরদিন রাহা বাড়িতে থেকেই রেস্ট করে। আজ সেই কাঙ্ক্ষিত দিন। মিষ্টি সকালের সূচনা হলো মিষ্টি আজানের ধ্বনিতে। আজ থেকে রাহা হসপিটালে জয়েন করবে। গতকাল রাতে রায়ান রাহাকে বলেছিল প্রথম দিন, তাই ওদের তাড়াতাড়ি যেতে হবে। আর রায়ান হার্ট সার্জন হওয়ায় ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাহাকে সব কিছু তো ভালোভাবে বুঝাতে হবে। ফজরের আজান শুনতাই রাহার ঘুম ভেঙে যায়। ও ঘড়ির দিকে তাকিয়ে একবার সময় দেখে নিয়ে শোয়া থেকে উঠে বসে। চুলগুলো হাত খোপা করে রাহা অজু করার জন্য ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর রাহা অজু করে বের হয়। টাওয়াল দিয়ে মুখ মুছে রাহা হিজাব পরে মেঝেতে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ে। সালাম ফিরিয়ে রাহা দুহাত তুলে মোনাজাত ধরে চোখ বন্ধ করে বলে, হে আল্লাহ, আমি আজ এক নতুন জীবনে পা রাখতে চলেছি। আল্লাহ, এতদিন তো আমি বন্দি জীবন কাটিয়েছি, প্রতিটা পদে ধুকে ধুকে মরেছি। কিন্তু আমিও তো সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ, আপনি আমাকে তার সুযোগও করে দিয়েছেন। তার জন্য আমি আপনার দরবারে লক্ষ কোটিবার শুকরিয়া জানাই। আপনি আমাকে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। নামাজ সেরে রাহা আনোয়ারার রুমে আসে। আনোয়ারা নামাজ শেষ করে জায়নামাজ ভাঁজ করছিলেন। উনি রাহার দিকে তাকিয়ে বলে উঠেন, দিদিভাই, তুমি কিছু বলবে নাকি? হ্যাঁ দাদি, আপনার কোরআন শরীফটা কি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আনোয়ারা কোরআন শরীফ এনে রাহার হাতে দিয়ে বলেন, এই নাও। রাহা ধন্যবাদ বলে কোরআন শরীফটা নিয়ে ওর রুমে চলে আসে। রাহা কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে। রাহা বাগানটা ঘুরে ঘুরে দেখছে। রাহার খুব নার্ভাস লাগছে। আল্লাহ, আমার তো ভীষণ ভয় করছে। জানি না আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারবো কিনা। জানি না আমি রায়ানের যোগ্য অ্যাসিস্ট্যান্ট হতে পারবো কিনা। তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। রাহা বাগান থেকে এসে ডাইনিং টেবিলের কাছে চলে আসে। ইতোমধ্যে রায়ান আনোয়ারাও নিচে চলে এসেছে, ওনারা ডাইনিং টেবিলে বসে আছেন। রাহা যে আনোয়ারার পাশের চেয়ারে বসে পড়ে। আনোয়ারা ওদের প্লেটে খাবার সার্ভ করে দিয়ে নিজের প্লেটেও তুলে নেন। সবাই একসাথে মিলে সকালের নাস্তাটা সেরে ফেলে। রাহা নিজের রুমে এসে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নেয়। রায়ানও ওর রুমে যেয়ে রেডি হয়ে নেয়। ওরা রেডি হয়ে আনোয়ারার কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। রায়ান পার্কিং প্লেস থেকে গাড়ি বের করে আনে। রাহা গাড়ির দরজা খুলে গাড়িতে উঠে বসে। রায়ান রাহার সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর ওরা হসপিটালে এসে পৌঁছায়। রায়ান রাহা গাড়ি থেকে নেমে আসে, ওরা একসাথে হসপিটালের ভেতরে প্রবেশ করে।
রায়ান রাহাকে সবকিছু দেখিয়ে দিচ্ছে, কোথায় কোন রুম আর কোন রুমে কি কি রাখা আছে। রায়ান একে একে সবার সাথে রাহার পরিচয় করিয়ে দিচ্ছে। রাহাও হাসিমুখে সবার সাথে কুশল বিনিময় করছে। পরিচয় পর্ব শেষে রায়ান রাহাকে একটা রুমে নিয়ে আসে। এখানে এপ্রন সহ আরও অনেক কিছু আছে। রাহা সেখান থেকে একটা এপ্রন তুলে গায়ে জড়িয়ে নেয়। রায়ান রাহাকে সাথে নিয়ে নিজের চেম্বারে চলে আসে। রায়ান ওর চেয়ারে বসে রাহাকে বসতে বলে। রাহা রায়ানের মুখোমুখি চেয়ারটাতে বসে। রাহা চেয়ারে বসতেই রায়ান এক এক করে রাহাকে সব বুঝিয়ে দিচ্ছে। রাহার কাজ মূলত রায়ানের সাথে থাকা, ও রাউন্ডে বের হলে ওর সাথে রাহাকেও থাকতে হবে। ওর আন্ডারে যে রোগীগুলো আছে তাদের ইনজেকশন থেকে শুরু করে সব রাহাকে দেখতে হবে এবং সার্জারির সময়ও রাহাকে রায়ানের পাশে থাকতে হবে। এই হসপিটাল বাদেও রায়ান বাইরে আরও 3টি হসপিটালের চেম্বারে উইকলি 2 বার করে বসে, রাহাকে সেখানেও রায়ানের সাথে থাকতে হবে। রায়ান রাহাকে কিছু পেপারস এবং ফর্ম বুঝিয়ে দিচ্ছে, রাহাও মন দিয়ে রায়ানের কথা শুনছে। রায়ান রাহার দিকে একটি বই বাড়িয়ে দিয়ে বলে, নিন বইটা পড়ুন, এখানে কিছু কিছু লাইন মার্ক করা আছে, সেগুলো ভালোভাবে পড়বেন। আর কোনো কিছু না বুঝলে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দিব। রায়ানের কথার উত্তরে রাহা মাথা নাড়িয়ে রায়ানের কাছ থেকে বইটা নিয়ে রায়ানের কথা মতো বইটা পড়তে শুরু করে। রায়ান কিছুক্ষণ পর রাউন্ডে বের হবে, এখনো হাতে বেশ সময় আছে। তাই রায়ান ডেস্কের উপর থেকে একটা বই তুলে পড়তে শুরু করে। কিছু সময় অতিবাহিত হতেই রায়ান মাথা তুলে রাহার দিকে তাকায়, আর তাকাতেই ও নজর ফেরাতে পারে না। রাহা গালে হাত দিয়ে খুব মনোযোগ সহকারে বইয়ের প্রতিটা লাইন পড়ছে। মাথা নিচু করে পড়ায় রাহার ছোট ছোট কাটা অবাধ্য চুলগুলো চোখে মুখে এসে পড়ছে। কিন্তু এতে রাহার বিন্দুমাত্র ধ্যান ভাঙ্গেনি, ও একমনে বই পড়ছে। রাহার চোখে মুখের উপর পড়ে থাকা অবাধ্য চুলগুলো রাহার সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলছে। রায়ান রাহার দিক থেকে নজর ফেরাতে পারছে না। ও বই পড়া বাদ দিয়ে রাহার দিকে একমনে তাকিয়ে আছে। রাহার কেন যেন মনে হচ্ছে ওর দিকে কেউ একদৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ এমনটা মনে হতেই রাহা মাথা তুলে তাকায়। আর তাকাতেই রাহা রায়ানের অবাধ্য আখি জোড়াকে নিজেতে সীমাবদ্ধ দেখতে পায়। রায়ানকে এভাবে নিজের দিকে তাকাতে দেখে রাহা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। এমন ভাবে তাকিয়ে কি দেখছেন? হঠাৎ রাহার কণ্ঠে এহেন কথা শুনে ধ্যান ভাঙে রায়ানের। কিন্তু ও চোখ না সরিয়ে একইভাবে তাকিয়ে থেকে আনমনে বলে, তোমার অবাধ্য চুলের খেলা দেখছি। রায়ানের কথা শুনে রাহা দ্রুত নিজের অবাধ্য চুলগুলোকে কানের পিছে গুজে ফেলে। রাহাকে এভাবে অপ্রস্তুত হতে দেখে রায়ান রাহার দিক থেকে চোখ সরিয়ে বলে উঠে, ওকে, বইটা পড়া হয়েছে কি? রায়ানের কথার উত্তরে রাহা মৃদুস্বরে বলে উঠে, জি। রায়ান ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিয়ে রাহার দিকে তাকিয়ে বলে, রাহা, আমি এখন রাউন্ডে বের হব। আজ তো আপনার প্রথম দিন, তাই আপনাকে আজ আর কাজ করতে হবে না। আপনি বরং বাড়িতে চলে যান। কাল থেকে নয়, আমি আজ থেকেই কাজ করতে চাই। আচ্ছা, চলুন তাহলে। রায়ান বই দুটো ড্রায়ারে রেখে এপ্রনটা গায়ে জড়িয়ে স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে চেম্বার থেকে বের হয়। রায়ানের সাথে সাথে রাহাও বের হয়। রায়ান আগে আগে হাঁটছে আর রাহা রায়ানের পিছে পিছে আসছে। রায়ান প্রতিটা কেবিনে যেয়ে পেশেন্টদের চেক আপ করছে। আর রাহা রায়ানের পাশে দাঁড়িয়ে ওর কাজ দেখছে। লাঞ্চ টাইমে রায়ান রাহা হসপিটালের পাশের রেস্টুরেন্টে যেয়ে লাঞ্চ করে আসে। 5টার দিকে একটা সার্জারি ছিল। রায়ানের সাথে রাহাও ছিল সেখানে। রায়ান রাহাকে খুব সুন্দরভাবে কাজগুলো বুঝিয়ে দিচ্ছিল। 8টার দিকে রায়ান রাহার কাজ শেষ হয়। ওরা বাড়িতে যাওয়ার জন্য হসপিটাল থেকে বের হয়ে গাড়ির কাছে চলে আসে। রায়ান গাড়ির দরজা খুলে দেয়, রাহা গাড়িতে উঠে বসে। রায়ানও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়।
বেশ কিছুক্ষণ পর ওরা বাড়িতে এসে পৌঁছায়। ওরা যার যার রুমে চলে আসে। রাহা কাবার্ড থেকে ড্রেস নিয়ে ওয়াশরুম চলে যায়। গোসল করে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়। রাহা ড্রেসিং টেবিলের কাছে আসতেই রায়ান দরজায় নক করে বলে, রাহা আসতে পারি কি? রায়ানের কথা উত্তরে রাহা বলে উঠে, হ্যাঁ রায়ান সাহেব আসেন। রায়ান দরজা ঠেলে রুমে প্রবেশ করে রাহার কাছে এসে বলে, রাহা আপনার ফোনটা একটু দিন তো। হ্যাঁ দিচ্ছি। রাহা ওর ফোনটা এনে রায়ানের হাতে দেয়। রায়ান পকেট থেকে একটা সিম কার্ড বের করে সিমটা ফোনে ঢুকিয়ে ফোনটা ওপেন করে। ওর আর আনোয়ারার নাম্বার ফোনে সেভ করে ফোনটা রাহার হাতে দিয়ে বলে, এই নিন ফোনে আমার আর দাদির নাম্বার সেভ করে দিয়েছি। কখনো কোনো প্রয়োজন পড়লে আপনি আমাদের কল দিতে পারবেন। রায়ানের কথা শুনে রাহা মাথা নাড়িয়ে ফোনটা নিয়ে নেয়। রাহা আসেন, দাদি আপনাকে ডিনার করার জন্য ডাকছে। আচ্ছা রায়ান, আপনার কি আমাকে মুরব্বি মনে হয়? না তো, মুরব্বি কেন মনে হবে? তাহলে এত আপনি করে কথা বলেন কেন? আমি আপনার থেকে অনেক ছোট, আর ছোট মানুষকে আপনি করে বলছেন কেন? তুমি করে বলবেন, বুঝেছেন? আচ্ছা আচ্ছা তুমি করেই বলবো, তবুও তুমি নিজেকে মুরব্বি ভেবো না। আচ্ছা আপনি তো আমার অনেক বড়, আপনাকে কি আমি ভাইয়া বলে ডাকব? রাহার কথা শুনে রায়ান দ্রুত বলে উঠে, এই না, একদম না, তুমি আমাকে ভাইয়া বলে ডাকবে না। রাহা বোকার মতো বলে, কেন? আব না মানে ভাইয়া বলার কি দরকার? তুমি আমাকে রায়ান বলেই ডেকো। তোমার মুখে রায়ান ডাকি মানায়, ভাইয়া ডাক নয়। রায়ান ঢক গিলে আপন মনে বলে উঠে, যাকে আমি ভালোবাসি সে আমাকে ভাইয়া বলে ডাকতে চাইছে। না না, ওর মুখে আমি ভাইয়া ডাক শুনতে চাই না। এই মেয়ে কি কিছুই বুঝে না? ও কি বুঝে না ওর মুখে ভাইয়া ডাক শুনলে আমার কষ্ট হবে? কি হলো, কি ভাবছেন? রাহার কথা শুনে রায়ানের ঘোর কাটে। ও রাহার কথার উত্তরে বলে উঠে, না কিছু ভাবছি না, চলো নিচে চলো, দাদি ডাকছে। আচ্ছা চলুন। রাহা রায়ানের সাথে নিচে চলে আসে। আনোয়ারা ডাইনিং টেবিলে বসে ছিলেন। ওরা যেয়ে আনোয়ারার পাশে বসে। আনোয়ারা ওদের প্লেটে খাবার সার্ভ করে, নিজের প্লেটেও খাবার তুলে নেয়। ওরা খাওয়া দাওয়া শুরু করে। খাওয়া দাওয়া শেষে সবাই সবার রুমে চলে আসে। রাহা আকাশের পানে তাকিয়ে কিছু একটা ভাবছিল। ঠিক তখনই রাহার ভাবনায় বিঘ্ন ঘটিয়ে রায়ান দরজায় নক করে। রাহা দ্রুত পায়ে রুমে এসে রুমের দরজা খুলে দেয়। আর দরজা খুলতেই রাহা রায়ানের হাতে অনেকগুলো বই দেখতে পায়। প্রায় ৬-৭টা হবে। রাহা দরজার কাছ থেকে সরে দাঁড়ায়। রায়ান বইগুলো টেবিলের উপর রেখে বলে, রাহা এই বইগুলো তোমাকে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে। যেই যেই লাইনগুলো রেড পেন দিয়ে মার্ক করে দিয়েছি সেই লাইনগুলো ভালোভাবে পড়বে। এগুলো মনে রাখতে হবে, ভোলা যাবে না, বুঝেছ? আচ্ছা। রাহাকে প্রতিটা কথার উত্তরে শুধু হু, হ্যাঁ, হুম, আচ্ছা বলতে দেখে রায়ান বিরক্ত হয়ে বলে উঠে, আচ্ছা তুমি এত কম কথা বলো কেন? সাধারণত মেয়েরা তো খুব চঞ্চল হয়, বেশি বেশি কথা বলতে ভালোবাসে। কিন্তু তুমি তার ব্যতিক্রম। তুমি তো খুব শান্ত, তোমার মাঝে বিন্দুমাত্র চঞ্চলতা নেই। তুমি এত চুপচাপ কেন? কি করব, আমি তো এমনই। রাহা রায়ানের থেকে চোখ সরিয়ে আপনমনে বলে উঠে, আমিও বাকি মেয়েদের মতোই ছিলাম, আমিও খুব চঞ্চল ছিলাম। আমিও গল্প করতে, কথা বলতে ভীষণ ভালোবাসতাম। কিন্তু পরিস্থিতি আমাকে এমন বানিয়ে দিয়েছে, পরিস্থিতি আমাকে এতটা শান্ত করে ফেলেছে। আমি এমন ছিলাম না রায়ান, পরিস্থিতি আমাকে এমন বানিয়ে ফেলেছে। কি হলো রাহা, কি ভাবছ? রায়ানের কথায় রাহার ভাবনায় বিঘ্ন ঘটে। ও রায়ানের দিকে তাকিয়ে বলে, কই না তো, কিছু ভাবছি না। ঠিক আছে আমি এখন আসছি, সকালে আবার দেখা হবে। হুম। রায়ান রাহার থেকে চোখ সরিয়ে রুম থেকে চলে যায়।
রায়ান চলে যেতেই রাহা দরজা লাগিয়ে দেয়। রায়ান রাহার রুমের দরজার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয়। ও নিজের রুমে এসে বারান্দায় প্রবেশ করে। আকাশের পানে তাকিয়ে আনমনে বলে উঠে, রাহা, এখনো অনেক কিছু আছে যা তুমি আমার থেকে লুকাচ্ছ। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করতে ভয় পাচ্ছ, কিন্তু একদিন না একদিন আমি তোমার বিশ্বাস অর্জন করব। সেদিন তুমি সবচেয়ে বেশি আমাকে বিশ্বাস করবে। আমি তোমার বিশ্বাস অর্জন করবই। দেখতে দেখতে কেটে যায় 2 সপ্তাহ। এই কয়দিন রাহা রায়ানের সাথে কাজ করেছে। রাহা খুব সুন্দরভাবে রায়ানের অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করেছে। রায়ানকে অভিযোগ করার সুযোগই দেয়নি, ও মন দিয়ে কাজ করেছে। রায়ানও রাহাকে খুব সুন্দর করে গাইড করেছে। এছাড়া রাহা কোনো কিছু না বুঝলে রায়ান ওকে খুব সুন্দরভাবে তা বুঝিয়ে দিয়েছে। রাহার সাথে হসপিটালের সবার বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। সবাই রাহাকে পছন্দ করে, রাহাও সবাইকে পছন্দ করে। রাহা খুব সহজেই মানুষের মন গলাতে পারে, ওর কথায় এক অদ্ভুত মায়া আছে। ও অল্প সময়ের মধ্যে সবাইকে নিজের মায়ায় জড়িয়ে ফেলে। এই কয়দিনে রাহা রায়ানের সাথে অনেকটাই মিশে গেছে, এখন আর রায়ানকে দেখলে ওর অতটা ভয় লাগে না। এই কদিনে ও রায়ানের সাথে থেকে বুঝেছে ও মানুষটাকে যেমন ভাবত মানুষটা আসলে সে রকম না। উনি সবার থেকে আলাদা, খুব ভালো। এখন অন্তত মানুষটাকে ভরসা করা যায়। আজ তন্ময়ের হলুদ সন্ধ্যা। তন্ময় হল রায়ানের হসপিটালেরই একজন ডক্টর। এতদিনে রাহার সাথে তন্ময়ের বেশ ভালো সম্পর্কই গড়ে উঠেছে। সেই সুবাদে তন্ময় রাহাকেও ওর বিয়েতে ইনভাইট করেছে। রাহা তন্ময়ের অনুষ্ঠানে যাওয়ার জন্যই তৈরি হতে বসেছে, কিন্তু রাহা কোন ড্রেসটা পরবে বুঝতে পারছে না। পুরোটা কাবার্ড খুঁজে মনের মতো 4টা ড্রেস পেয়েছে। রাহা সেই 4টে ড্রেস নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। রাহা আয়নার সামনে দাঁড়িয়ে ড্রেসগুলো গায়ে ধরে দেখছে কোনটা ওকে মানাবে। ও যখন ড্রেস সিলেক্ট করতে ব্যস্ত ছিল ঠিক তখনই রায়ান দরজায় নক করে বলে, ভেতরে আসতে পারি কি? রায়ানের কণ্ঠস্বর কানে যেতেই রাহা আয়নার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই বলে উঠে, হ্যাঁ রায়ান সাহেব, আসেন। ভেতরে আসার অনুমতি পেয়ে রায়ান রুমের ভেতরে প্রবেশ করে। রাহাকে এভাবে ড্রেসিং টেবিলের সামনে ড্রেস ধরে দাঁড়িয়ে থাকতে দেখে রায়ান বলে উঠে, ইভেন্টের জন্য কোন ড্রেসটা পরবে বুঝতে পারছো না? রায়ানের কথা শুনে রাহা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, না, বুঝতে পারছি না কোনটা পরব। রায়ান এতক্ষণ যাবৎ হাত পিছে করে দাঁড়িয়েছিল। রাহার কথা শুনে রায়ান হাত সামনে এনে রাহার দিকে একটা শপিং ব্যাগ বাড়িয়ে দিয়ে বলে, আমি তোমার জন্য এই ড্রেসটা নিয়ে এসেছি, দেখো তো এটা তোমার পছন্দ হয় কিনা। রায়ানের কথার উত্তরে রাহা কিছু না বলে রায়ানের হাত থেকে ব্যাগটা নিয়ে দেখে ব্যাগের ভেতর কি আছে। ব্যাগটা খুলতেই রাহা দেখতে পায় ব্যাগের ভেতরে সাদার মাঝে অনেক কালারের মিক্সড ফ্লাওয়ার ওয়ার্ক করা একটা লেহেঙ্গা আছে। মিক্সড কালারের ফ্লাওয়ারের ওয়ার্কটা রাহার চোখে লাগছে। লেহেঙ্গাটা বেশ সুন্দর। তাছাড়া লেহেঙ্গাটা রাহার বেশ পছন্দ হয়েছে। ও রায়ানের দিকে তাকিয়ে হাসি মুখে বলে উঠে, বাহ, আপনার পছন্দ তো বেশ সুন্দর। রাহার কথা উত্তরে রায়ান মনে মনে বলে, হ্যাঁ জানি তো, তাই তো তোমায় পছন্দ করেছি। তোমার লেহেঙ্গাটা পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। লেহেঙ্গার সাথে ম্যাচ করে জুয়েলারিও এনেছি, তুমি লেহেঙ্গাটা পরে রেডি হয়ে নাও। আচ্ছা। রায়ান রাহার রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসে। রায়ান রাহার সাথে ম্যাচ করে পাঞ্জাবি নিয়েছে। পাঞ্জাবির বুকের দিকটায় অনেক কালারের মিক্সড ফ্লাওয়ার ওয়ার্ক করা। পাঞ্জাবিটাও বেশ সুন্দর। রায়ান পাঞ্জাবিটা পরে রেডি হয়ে নেয়। রায়ান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। ও জেল দিয়ে চুলগুলো সেট করে হাতে ঘড়ি পরে রেডি হয়ে রুম থেকে বের হয়।
রাহা লেহেঙ্গাটা পরে ড্রেসিং টেবিলের সামনে বসে রেডি হচ্ছে। রাহা টিকলি পরে সামনের চুলগুলো টুইস্ট করে বাকি চুল ছেড়ে দেয়। কিছু চুল কাঁধের ডান পাশে এনে বাকি চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দেয়। রাহা একে একে জুয়েলারি গুলো পরে রেডি হয়ে নেয়। রাহা আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে রুম থেকে বের হয়। রাহা সিঁড়ি দিয়ে নিচে নামছে। রাহা সোফার দিকে তাকিয়ে দেখে রায়ান সোফায় বসে ফোনে যেন কার সাথে বলছে। রাহা রায়ানের কাছে এসে বলে, রায়ান আমি রেডি, চলুন। রায়ান তন্ময়ের সাথে কথা বলছিল। রাহার কণ্ঠস্বর ওর কানে যেতেই ও ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। আর তাকাতেই ওর আখি জোড়া স্থির হয়ে যায়। রায়ান রাহার দিকে একমনে তাকিয়ে আছে, চোখের পলক যেন পড়ছেই না। ও ভাবেনি লেহেঙ্গাটাতে রাহাকে এতটা সুন্দর লাগবে। রাহাকে রায়ানের কল্পনার থেকেও বেশি সুন্দর লাগছে। এটা কি হলো, আমাদের ড্রেস তো মিলে গেল। রাহার কণ্ঠস্বর কানে যেতেই ধ্যান ভাঙে রায়ানের। ও রাহার থেকে চোখ সরিয়ে বলে, আসলে আমি প্রথমে এই পাঞ্জাবিটা কিনেছিলাম। পাঞ্জাবিটা কিনে শপিং মল থেকে বের হওয়ার সময় এই লেহেঙ্গাটা চোখে পড়ল, তাই তোমার জন্য লেহেঙ্গাটা নিয়ে নিলাম। আর দেখো, কাকতালীয় ভাবে আমাদের ড্রেস ম্যাচও হয়ে গেল। রায়ান রাহাকে মিথ্যে বলেছে। রায়ান প্রথমে রাহার জন্য ড্রেস পছন্দ করছিল। অনেক খোঁজাখুঁজির পর রায়ানের এই লেহেঙ্গাটা পছন্দ হয়, তাই রায়ান এই লেহেঙ্গাটা নিয়ে নেয়। রায়ান রাহার সাথে ম্যাচ করে ড্রেস পরতে চেয়েছিল, তাই রায়ান অনেক খোঁজাখুঁজির পর রাহার লেহেঙ্গার সাথে ম্যাচ করে এই পাঞ্জাবিটা নেয়। চলুন, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ চলো। রায়ান সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। রাহাকে সাথে নিয়ে রায়ান বাসা থেকে বের হয়। রায়ান পার্কিং প্লেস থেকে গাড়ি বের করে আনে। রাহা গাড়িতে উঠে বসে। রায়ান রাহার সিট বেল্ট বেঁধে দিয়ে নিজের সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট দেয়। বেশ কিছুক্ষণ পর ওরা তন্ময়ের বাড়িতে এসে পৌঁছায়। তন্ময়ের বাড়ির সামনের বাগানটা অনেক বড়। বাগানের এক কোণায় স্টেজ সাজানো হয়েছে, বাগানেই হলুদের আয়োজন করা হয়েছে। রায়ান গাড়ি থেকে নেমে দাঁড়ায়। এদিকটায় এসে রায়ান গাড়ির দরজা খুলে দিয়ে হাত বাড়িয়ে দেয়। রাহা রায়ানের হাত ধরে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। রায়ান রাহা পাশাপাশি হেঁটে স্টেজের দিকে যাচ্ছে, সেখানে সবাই আছে। রায়ান রাহা স্টেজে উঠে তন্ময়ের কাছে আসে। তন্ময় রায়ানকে দেখে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে রায়ানকে জড়িয়ে ধরে। তন্ময় রায়ানকে ছেড়ে রাহার দিকে তাকিয়ে বলে, রাহা ভালো আছেন? রাহা তন্ময়ের কথার উত্তরে মুচকি হাসি দিয়ে বলে, জি, আপনি ভালো আছেন? জি, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। তন্ময় রায়ান রাহার দিকে তাকিয়ে বলে, বাহ, আপনারা তো দেখছি ড্রেস ম্যাচ করে এসেছেন। অবশ্য আপনাদের দেখতে খুব সুন্দরই লাগছে। তন্ময়ের কথার উত্তরে রায়ান রাহা মুচকি হাসি দিয়ে থ্যাংক ইউ বলে। রাহা রায়ান তন্ময়ের কপালে হলুদ ছুঁয়ে মিষ্টি খাইয়ে স্টেজ থেকে নেমে দাঁড়ায়। সাউন্ড বক্সে গান বাজছে, গানের তালে সবাই তাল মেলাচ্ছে। ইতোমধ্যে সবাই চলে এসেছে। তন্ময় রায়ানের হসপিটালের ডক্টর হওয়ার সুবাদে হসপিটালের অনেক ডক্টর নার্সদের ওর বিয়েতে ইনভাইট করেছে, ওনারা সবাই চলে এসেছে। রায়ান রাহা ওনাদের সাথে কুশল বিনিময় করছে। সবাই রাহা রায়ানের সাজের প্রশংসা করছে। রাহা রায়ান সবার সাথে কথা বলে এদিকটায় চলে আসে। এদিকে ফুচকার স্টল আছে, তন্ময় বুফে অ্যারেঞ্জ করেছে। হরেক রকমের খাবারের সাথে ফুচকাও আছে। রায়ানের ফুচকা একদমই পছন্দ না, কিন্তু রাহার ফুচকা খুব পছন্দ। রাহা ফুচকা দেখে ফুচকা খাবে না, তাই তো কখনোই সম্ভব না। রাহা ফুচকা খাওয়ার জন্য এদিকটায় চলে আসে। রাহার সাথে সাথে রায়ানও আসে। রাহা, এদিকে কোথায় যাচ্ছ? ফুচকা খেতে যাচ্ছি। রাহা স্টলে থাকা স্টাফের দিকে তাকিয়ে বলে, ভাইয়া আমাকে এক প্লেট ফুচকা দিন, ঝাল বেশি করে দিবেন কেমন? রাহা, ফুচকা খাওয়া ভালো না। রাহা স্টাফের থেকে চোখ সরিয়ে রায়ানের দিকে তাকিয়ে বলে,
কে বলেছে ভালো না? ফুচকার মতো সুস্বাদু খাবার পৃথিবীতে আর একটাও নেই। নো রাহা, ফুচকা খেও না, এটা আনহেলদি। ওহ রায়ান, ফুচকা খাওয়ার সময় বাধা দিয়েন না তো। স্টাফটা ঝাল করে এক প্লেট ফুচকা বানিয়ে রাহার দিকে বাড়িয়ে দেয়। রাহা প্লেটটা হাতে তুলে ফুচকায় কিছুটা টক ঢেলে ফুচকাটা মুখে পুরে চোখ বন্ধ করে তৃপ্তি করে খাচ্ছে। আর রায়ান রাহার দিকে একমনে তাকিয়ে আছে। রাহা চোখ মেলে স্টাফটার দিকে তাকিয়ে বলে, ভাইয়া, অনেক মজা হয়েছে। রাহা, ফুচকা খেও না। ওহো, কেন খাবো না? আমি তো আরও এক প্লেট ফুচকা খাবো। রাহা রায়ানের থেকে চোখ সরিয়ে স্টাফটার দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আরও এক প্লেট বানান। তুমি আরও এক প্লেট খাবে? হুম। রাহা, আর খেও না, শরীর খারাপ করবে। কিচ্ছু হবে না, আপনিও খেয়ে দেখেন। না না, আমি ফুচকা খাবো না। খাবেন না বললেই হলো নাকি, একটা খেয়েই দেখুন না। কথাটা বলেই রাহা রায়ানের মুখের সামনে ফুচকা তুলে ধরে। রাহা এভাবে মুখের সামনে ফুচকা তুলে ধরায় রায়ান আর না করতে পারে না, ফুচকাটা মুখে পুরে নেয়। কেমন লাগছে? ভালো। তো নিন, আরও খান। কথাটা বলেই রাহা রায়ানের মুখের সামনে পুনরায় ফুচকা তুলে ধরে। রায়ান হা করতেই রাহা রায়ানকে না খাইয়ে নিজের মুখে পুরে নেয়। রাহা রায়ানের দিকে তাকিয়ে হেসে ফেলে। রাহাকে হাসতে দেখে রায়ানও হেসে ফেলে। কিন্তু ওদের হাসি উজ্জ্বল চেহারা দেখে একজনের হাসি গায়েব হয়ে গেছে। আর সেই ব্যক্তিটা ওদের দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। ওদের একসাথে দেখে ওনার গা জ্বলে যাচ্ছে, সারা শরীর রাগে কাঁপছে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি যেন এখনই সবকিছু ধ্বংস করে ফেলবেন। রাহা আর রায়ান পাশাপাশি চেয়ারে বসে আছে। স্টেজে তন্ময়ের কাজিনরা গানের তালে তাল মিলিয়ে নাচছে। রাহা রায়ান ওদের নাচ দেখছে আর একটু পর পর নিজেদের মধ্যে কথা বলছে আর হাসছে। দূর থেকে ওদের দিকে রক্তিম দৃষ্টিতে তাকিয়ে আছে তাহিয়া। রাহা আর রায়ানকে এতটা কাছে দেখে তাহিয়ার ভীষণ রাগ লাগছে। রাগে ওর শরীর থর থর করে কাঁপছে। ওদের এ হাসি তাহিয়ার সহ্য হচ্ছে না। হসপিটালের সবাই রাহাকে পছন্দ করলেও তাহিয়া ওকে একদম সহ্য করতে পারে না। আর পারবেই বা কি করে? রাহা তো ওর রায়ানকে ওর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। ওর এত বছরের ভালোবাসাকে দুদিনের একটা মেয়ে এসে কেড়ে নিল। ও কি করে রাহাকে সহ্য করবে? রাহাকে তো ও নিজের শত্রু মনে করে। রাহা রায়ানকে এভাবে পাশাপাশি দেখে তাহিয়ার আর সহ্য হচ্ছে না। ও দ্রুত পায়ে রায়ানের কাছে চলে আসে। হঠাৎ নিজের সামনে কারো অস্তিত্ব টের পেতেই রায়ান মাথা তুলে তাকায়। তাহিয়াকে দেখতেই ওর মেজাজ খারাপ হয়ে যায়। রায়ান তাহিয়াকে একটুও পছন্দ করে না, মেয়েটা ভীষণ গায়ে পড়া স্বভাবের। আর এরকম মেয়েদের রায়ান একদমই পছন্দ করে না। তাহিয়া ডক্টর হিসেবে খুব ভালো, তাই রায়ান চেয়েও ওকে হসপিটাল থেকে বের করতে পারছে না। মেয়েটা ওকে 3টে বছর যাবৎ বিরক্ত করে যাচ্ছে। একদিকে সহ্যও করতে পারে না আর ওকে কিছু বলতেও পারে না। রায়ান যতটা সম্ভব তাহিয়ার থেকে দূরে থাকার চেষ্টা করে। তাহিয়া রায়ানের পাশে বসতেই রায়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ওকে দাঁড়িয়ে যেতে দেখে রাহাও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। রায়ানকে উঠতে দেখে তাহিয়াও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ও কিছু বলতে নিলেই রায়ান রাহার হাত ধরে বলে উঠে, তাহিয়া, এক্সকিউজ, আসো। তাহিয়া কিছু বলার পূর্বেই রায়ান রাহার হাত ধরে সামনের দিকে হাঁটা শুরু করে। আর তাহিয়া ওদের যাওয়ার পানে তাকিয়ে রয়। ওর রাগে গা জ্বলে যাচ্ছে। ও রাগে হাত মুষ্টিবদ্ধ করে, রাগে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, রায়ান, তুমি এই মেয়েটার মাঝে কি এমন দেখেছ যার জন্য তুমি এত পাগল হয়ে গেছ? কি আছে ওর মাঝে? কেন তুমি সব সময় এই মেয়েটার আশেপাশে থাকো? তোমাকে তো আমার পাশে মানায়। তুমি ওর পাশে কেন বসবে? তুমি তো আমার পাশে বসবে। তোমার তো আমার কথা শুনে মুগ্ধ হওয়ার কথা, তবে কেন তুমি ওর কথা শুনে মুগ্ধ হও?
তুমি তো আমার সাথে সময় কাটাবে, তবে কেন এই মেয়েটা তোমার পিছু ছাড়ে না? এই মেয়েকে আমার একদম সহ্য হয় না। ওকে তোমার আশেপাশে দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। দুদিনের এই মেয়েটা এসেই আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেড়ে নিবে, আর আমি তা বসে বসে দেখব, তা কিছুতেই হতে পারে না। রায়ান, তুমি শুধু আমার। তোমাকে আমি কিছুতেই ওর হতে দিব না। কিছুতেই না। রায়ান বাগানের দক্ষিণ দিকে এসে রাহার হাত ছেড়ে দেয়। রাহা রায়ানের দিকে তাকিয়ে বলে উঠে, কি হলো রায়ান, আপনি এভাবে উঠে চলে এলেন কেন? রায়ান নিঃশ্বাস ছেড়ে বলে, তাহিয়ার জন্য। কেন, ডক্টর, তাহিয়ার জন্য কেন উঠে এলেন? ওকে আমার পছন্দ না। তবুও সে 3টে বছর যাবৎ আমাকে বিরক্ত করে আসছে। বিরক্ত করছে মানে? বিরক্তই তো করে। হসপিটালে আসলেই কোনো না কোনো বাহানায় ও আমার কাছে আসবেই। ও ভীষণ গায়ে পড়া স্বভাবের মেয়ে। আর এরকম মেয়েদের আমি একদম পছন্দ করি না। ও ডক্টর হিসেবে খুব ভালো, তাই ওকে আমি হসপিটাল থেকে বের করতে পারছি না। তা না হলে কবেই ওকে না করে দিতাম। রায়ান, উনি হয়তো আপনাকে ভালোবাসেন। আরে না, হো আমাকে ভালোবাসতে যাবে কেন? না রায়ান, আমার মনে হয় উনি আপনাকে ভালোবাসেন, তাই হয়তো উনি আপনার কাছাকাছি থাকতে চান। দেখো রাহা, তাহিয়া আমাকে ভালোবাসে কি না তা আমি জানি না, কিন্তু আমি ওকে বিন্দুমাত্রও পছন্দ করি না। তাই আমার সামনে ওর কথা একদম তুলবে না। কিন্তু রায়ান। রাহার কথা শেষ হওয়ার পূর্বেই রায়ান হাত উঠিয়ে রাহাকে থামিয়ে দিয়ে বলে উঠে, প্লিজ রাহা, আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না। রায়ানের কথা শুনে রাহা চুপ হয়ে যায়। ও রায়ানের থেকে চোখ সরিয়ে আপন মনে বলে উঠে, রায়ান, আমার কেন যেন মনে হচ্ছে ডক্টর তাহিয়া আপনাকে খুব ভালোবাসেন। ভালোবাসেন বলেই আপনার কাছাকাছি থাকতে চান। আপনার সাথে সময় কাটাতে চান। কিন্তু আমি বুঝি না কেন উনি আমাকে সহ্য করতে পারেন না। আমাকে আপনার পাশে দেখলে উনি এভাবে তেলে বেগুনে জ্বলে উঠেন কেন? উনি আমাকে আপনার পাশে দেখলে এভাবে রিয়েক্ট করেন কেন? 1 মিনিট উনি আমাকে উনার প্রতিদ্বন্দ্বী মনে করছেন না তো? উনি এটা মনে করছেন না তো আমি আপনাকে উনার কাছ থেকে কেড়ে নিব? উনার এত বছরের ভালোবাসা আমার জন্য হেরে যাবে, আর আমি আপনাকে উনার কাছ থেকে কেড়ে নিব? কিন্তু আমার মনে তো আপনার জন্য সেরকম কোনো অনুভূতি নেই। আমি তো আপনাকে কখনোই সেই চোখে দেখিনি। আপনি আমার বস আর আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। কাজের সুবাদেই আমাকে আপনার সাথে থাকতে হয়। কিন্তু এর মানে তো এই নয় যে আমি আপনাকে ভালোবাসি। আমি তো কেবল কাজের সুবাদেই আপনার সাথে থাকি। কিন্তু ডক্টর তাহিয়া আমাকে ভুল ভাবছেন। উনি ভাবছেন আমি আপনাকে উনার কাছ থেকে কেড়ে নিব। না, যত দ্রুত সম্ভব আমাকে ডক্টর তাহিয়ার ভুল ধারণা ভাঙতে হবে। আমি যে উনার প্রতিদ্বন্দ্বী নই তা আমাকে প্রমাণ করতে হবে। ডক্টর তাহিয়া, আপনি আপনার ভালোবাসার মানুষকে পাবেন। রায়ান শুধুই আপনার, কেউ উনাকে আপনার কাছ থেকে কেড়ে নিবে না। রায়ান আপনার ছিল, আপনারই থাকবে। রায়ান রাহাকে থামিয়ে দিয়ে রাহার উপর থেকে চোখ সরিয়ে নেয়। ওর ভীষণ রাগ লাগছে। রাগ নিয়ন্ত্রণ করার জন্য রায়ান হাত মুষ্টিবদ্ধ করে চোখ দুটো বন্ধ করে নেয়। রায়ান রাগে দাঁতে দাঁত চেপে আপন মনে বলে উঠে, রাহা, তুমি ডক্টর তাহিয়ার ফিলিংস বুঝলে, কিন্তু আমার দিকটা তুমি একবারও বুঝলে না। তুমি কেন বুঝো না আমি তোমাকে ভালোবাসি? তুমি কি আমার ভালোবাসা দেখতে পাও না? আমার আর্তনাদ কি শুনতে পাও না? আমার বেকুলতা কি অনুভব করতে পারো না? কেন তুমি আমায় বোঝা না? তুমি কেন বোঝা না তোমাকে ছাড়া আমি অসহায়? তুমি যখন আমার অনুভূতিগুলো বুঝো না তখন আমার খুব কষ্ট হয়। আমি কষ্টটা সহ্যও করতে পারি না আর তোমাকে বোঝাতেও পারি না। রাহা, তুমি এমন কেন? তুমি কবে বুঝবে আমায়? কেন তুমি এভাবে আমাকে পোড়াচ্ছ? তুমি কি আমায় একটুও ভালোবাসতে পারো না?
তোমার কি আমার জন্য একটুও মায়া হয় না? জানি না কবে বুঝবে তুমি আমায়। রাহা, আদৌ কি তুমি আমার অনুভূতিগুলো বুঝবে নাকি এভাবেই তোমার দহনে আমায় পোড়াবে? আপনারা এখানে কি করছেন? চলুন, স্টেজে চলুন। তন্ময়ের কথাতে রাহা রায়ানের ধ্যান ভাঙে। ওরা একে অপরের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে তন্ময়ের দিকে তাকিয়ে বলে উঠে, হ্যাঁ চলুন। তন্ময় রায়ান রাহাকে পুনরায় স্টেজে নিয়ে আসে। এখনো নাচ গান দিব্যি চলছে। রায়ান রাহা সেখানে রাখা চেয়ারে বসে পড়ে। দুজন দুজনের সাথে কথা বলছে না, এমনকি তাকাচ্ছেও না। তন্ময়ের কাজিন অনুষ্ঠানের হোস্ট, উনি স্টেজে উঠে অ্যানাউন্সমেন্ট করে এখন কাপল ডান্স হবে। সবাই সবার পার্টনার নিয়ে স্টেজে উঠে গেছে। রায়ানের বন্ধু ইমরান আর ইমরানের স্ত্রী ইতি আসলো রাহা আর রায়ানের কাছে। এসে ওদের টেনে স্টেজে নিয়ে আসে। ওরা আসতে চায়নি, কিন্তু ইমরান আর ইতি ওদের বারণ শুনে না ওদের টেনে স্টেজে নিয়েই আসে। রায়ান আর রাহা একে অপরের দিকে তাকিয়ে আছে। সাউন্ডবক্সে গান বাজছে। রাহা রায়ান স্টেজের একদম মাঝে দাঁড়িয়ে আছে, সবাই ডান্সের জন্য প্রিপারেশন নিচ্ছে। রাহা আর রায়ান এতগুলো মানুষের সামনে স্টেজ থেকে নামতেও পারছে না। তাই সব দিক বিবেচনা করে রায়ান এক হাত দিয়ে রাহার হাত ধরে এবং অন্য হাত রাহার কোমরে রাখে, আর রাহা এক হাত দিয়ে রায়ানের হাত ধরে অন্য হাত রায়ানের কাঁধের উপর রাখে। রাহার কোমরে রায়ান হাত রাখতেই রাহা কেঁপে ওঠে, ওর কম্পন রায়ানও অনুভব করতে পারছে। সাউন্ডবক্সে সফট মিউজিক চলছে আর সবাই গানের তালে তাল মিলাচ্ছে। রায়ান রাহার কোমরে হাত রাখতেই তাহিয়া তেলে বেগুনে জ্বলে উঠে। রাগে ওর শরীর কাঁপছে। রাহাকে রায়ানের এতটা কাছাকাছি দেখে ওর রাগ দাউ দাউ করে বেড়ে উঠছে। তাহিয়া জুস খাচ্ছিল, ওর হাতে জুসের গ্লাস ছিল। ওদের একসাথে দেখে তাহিয়া হাতের গ্লাসটা শক্ত করে চেপে ধরে, রাগে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, আমার রায়ানকে তুমি কেড়ে নিতে চাইছো রাহা, কিন্তু আমি যে তা হতে দিব না। রায়ান আমার, শুধুই আমার। রায়ান তোমাকে খুব পছন্দ করে, তাই না? একদিন এই রায়ানের কাছেই তুমি বিষাদ হয়ে যাবে। আর তার জন্য যা করতে হবে আমি তাই করব। তোমাকে আমি এমন ভাবে রায়ানের সামনে প্রেজেন্ট করব যে তুমি রায়ান কেন পৃথিবীর কারো সাথে চোখে চোখ মেলাতে পারবে না, এমনকি নিজের সাথেও না। আমি তোমার এমন অবস্থা করব যে তোমার নিজেকে দেখলে ঘৃণা হবে। তোমার জীবনে আমি কাল হয়ে দাঁড়াবো রাহা। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। গান শেষ হতেই সবাই জোরে হাত তালি দেয়। তালির শব্দে রাহা আর রায়ানের ঘোর কাটে। এতক্ষণ যাবৎ ওরা ঘোরের মধ্যে ছিল। ঘোর কাটতেই ওরা একে অপরের থেকে দূরে সরে যায়। পারফরম্যান্স শেষে সবার সাথে সাথে ওরাও স্টেজ থেকে নেমে আসে। নাচ গান শেষে সবাই ফুড কর্নারে চলে আসে। সবাই যার যার পছন্দ মতো খাবার প্লেটে তুলে নিচ্ছে। রায়ান ওর জন্য আর রাহার জন্য খাবার নিয়ে রাহার কাছে আসে। রাহা সেখানে রাখা একটা চেয়ারে বসেছিল। রায়ান ওর কাছে এসে ওর হাতে খাবারের প্লেটটা দিয়ে একটা চেয়ার টেনে ওর সামনেই বসে। রাহা আনমনে খাচ্ছে আর তাহিয়ার কথা ভাবছে। রায়ান এবং আমাকে স্টেজে একসাথে দেখে ডক্টর তাহিয়া নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছেন। কিন্তু আমি বা উনি কেউই তো স্টেজে যেতে চাইনি। কতবার বারণ করেছি, কিন্তু ডক্টর ইমরান তো আমাদের কোনো বারণই শুনেননি। আর আমরা তখন সকলের কেন্দ্রবিন্দু ছিলাম, হুট করে স্টেজ থেকে নামতেও পারিনি। আমি জানি আপনি আমাকে রায়ানের পাশে সহ্য করতে পারছেন না, কিন্তু আমাদের মাঝে তেমন কোনো সম্পর্কই নেই। আপনি চিন্তা করবেন না, রায়ান আপনার, শুধুই আপনার। উনাকে আর আপনাকে এক করতে আমার যা যা করণীয় আমি তাই করব। খুব শীঘ্রই আপনি আপনার রায়ানকে আপন করে পাবেন। কি হলো রাহা, খাচ্ছ না কেন? হঠাৎ রায়ানের কথায় ঘোর কাটে রাহার। ও চটজলদি বলে উঠে, এই তো খাচ্ছি।
রাহা চিকেন মাসালা দিয়ে রাইস মুখে পুরে নিতেই ওর ঠোঁটের কোণায় সামান্য ঝোল লেগে যায়, যা রায়ানের চোখ এড়ায়নি। রায়ান পাশে থাকা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে রাহার ঠোঁটের কোণের জলটুকু মুছে দেয়। হঠাৎ নিজের ঠোঁটের কোণে রায়ানের স্পর্শ পেতেই চমকে উঠে রাহা। রাহা কিছু বলে উঠার আগেই রায়ান বলে উঠে, ঠোঁটের কোণে সামান্য ঝোল লেগেছিল, তাই মুছে দিয়েছি। রায়ানের এই কথার উত্তরে রাহা আর কিছু বলতে পারল না। ও চুপচাপ মাথা নিচু করে খাওয়ায় মন দেয়। খাওয়া দাওয়া শেষে সেখানে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে রায়ান, রাহা, তন্ময় এবং ওর পরিবারের লোকেদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। ওরা দুজন গাড়িতে উঠে বসে। রায়ান ড্রাইভ করছে আর রাহা কানে ব্লুটুথ গুজে চোখ বন্ধ করে গান শুনছে। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ আকাশ ভেদ করে ঝুম বৃষ্টি পড়তে শুরু করে। এতক্ষণ যাবৎ আকাশ পরিষ্কারই ছিল, মেঘেদের ছিটেফোঁটাও ছিল না। কথা নেই বার্তা নেই, হুট করে বৃষ্টি পড়তে শুরু করল। আস্তে আস্তে বৃষ্টির বেগ বেড়েই চলেছে। বৃষ্টিতে ড্রাইভ করাটা বেশ রিস্কি, তাই রায়ান রাস্তার পাশে গাড়ি থামায়। রায়ান আর রাহা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। বৃষ্টি থেকে বাঁচার জন্য রাহা আর রায়ান রাস্তার পাশে থাকা টঙের দোকানে যেয়ে আশ্রয় নেয়। রাত অনেক হওয়ায় দোকানটাও বন্ধ। দোকানটা খোলা থাকলে অবশ্য এই বৃষ্টিতে চা খেতে খেতে বৃষ্টি উপভোগ করা যেত, কিন্তু এখন তো সেটাও সম্ভব নয়। রায়ান বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, ওর বেশ বিরক্ত লাগছে। এটা কোনো কথা, এতক্ষণ যাবৎ আকাশটা পরিষ্কার ছিল, মেঘেদের নাম গন্ধও ছিল না, আর অমনি কি না বৃষ্টি পড়তে শুরু করল। কেন আমরা বাড়ি যাওয়ার পর বৃষ্টি পড়তে পারত না, এখনই কেন বৃষ্টি পড়তে হলো? কত দেরি হয়ে গেছে, কখন বাড়ি ফিরব? এদিকে দাদি বারবার কল দিচ্ছে, আমাদের জন্য টেনশন করছে, উফ কখন যেয়ে বৃষ্টি থামবে। কথাগুলো ভেবে রায়ানের বেশ বিরক্ত লাগছে। রায়ানের বিরক্ত লাগলেও রাহার বেশ ভালোই লাগছে। ছোট থেকেই রাহা বৃষ্টি খুব পছন্দ করে, বৃষ্টি দেখলে ও নিজেকে ধরে রাখতে পারে না, অমনি ভিজতে চলে যায়। আজও তার ব্যতিক্রম হল না। রাহা বৃষ্টি দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না, সামনের দিকে পা বাড়াল। কিন্তু হঠাৎ ওর হাত ধরে বাধা দেয় রায়ান। রাহার হাত ধরেই রায়ান বলে উঠে, রাহা, এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ? রায়ানের কথার উত্তরে রাহা সাবলীল কণ্ঠে বলে উঠে, বৃষ্টিতে ভিজতে যাচ্ছি। তোমার কি মাথা খারাপ? এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে, জ্বর আসবে। ওহ রায়ান, কিছু হবে না, আমার অভ্যাস আছে। অভ্যাস আছে বললেই হলো নাকি? কোনো বৃষ্টিতে ভেজা চলবে না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকা। না না, আমি বৃষ্টিতে ভিজব। রাহা, বাচ্চাদের মতো জেদ করো না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকা। কিন্তু রায়ান। রাহার কথা শেষ হওয়ার পূর্বেই রায়ান রাহাকে থামিয়ে দিয়ে বলে উঠে, কোনো কিন্তু না। তোমার কোনো কথা আমি শুনব না। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকা। রায়ানের কথা শুনে রাহা মন খারাপ করে দাঁড়িয়ে রয়। ও বুঝে গেছে ও রায়ানকে যত কিছুই বলুক না কেন, রায়ান ওকে বৃষ্টিতে ভিজতে দিবে না। জীবনে প্রথম রাহা এত সুন্দর মুষলধারে বৃষ্টিতে ভিজতে পারছে না, অসহায়ের মতো দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। বৃষ্টিতে ভিজতে না পেরে রাহা মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রায়ান ওর দাদির সাথে কথা বলছে। আনোয়ারা বেগমের ওদের জন্য খুব চিন্তা হচ্ছে। রায়ান ওনাকে চিন্তা করতে মানা করেছে এবং ঔষধ খেয়ে ঘুমাতে বলেছে। দাদির সাথে কথা বলে ফোনটা পকেটে রেখে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই রাহাকে ওর হাত ধরে চুপচাপ মাথা নিচু করে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে রায়ান। রাহাকে এভাবে মন খারাপ করতে দেখে রায়ানেরও ভালো লাগছে না। কিন্তু কি করবে, এই বৃষ্টিতে ভিজলে তো রাহা ঠান্ডা লেগে যাবে, জ্বর আসবে। তখন কি হবে? তখন তো ওর কষ্ট হবে। কিন্তু এই মেয়েকে ও কি করে বুঝাবে?
না, এভাবে রাহাকে মন খারাপ করতে দেখে রায়ানের আর ভালো লাগছে না। ও বৃষ্টিতে ভিজতে চাইছে তো ঠিক আছে ভিজুক, তবুও আমি আর ওকে মন খারাপ করে থাকতে দেখতে পারবো না। ওর নাকি অভ্যাস আছে, ঠিক আছে ভিজুক। এরপর যদি জ্বর আসে তখন তো আমি আছি ওর পাশে। বৃষ্টিতে ভিজতে চাইছো তো রাহা, ঠিক আছে যাও ভিজো। কথাগুলো ভেবে রায়ান রাহার হাত ছেড়ে দেয়। হঠাৎ রায়ান হাত ছেড়ে দিতেই রাহা রায়ানের দিকে মাথা তুলে তাকায়। রায়ান রাহার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, যাও বৃষ্টিতে ভিজো। রায়ানের কথায় রাহার মনাকাশের মেঘ কেটে একফালি রোদ্দুর উকি দেয়। ও খুশি মনে রায়ানের দিকে তাকিয়ে বলে, সত্যি বলছেন? রাহাকে এতটা খুশি হতে দেখে রায়ান মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। রায়ানের সম্মতি পেয়ে রাহা চিৎকার করে ইয়াহু বলে দ্রুত পায়ে ছাউনি থেকে বের হয়ে রোডে আসে। দুহাত প্রসারিত করে চোখ দুটো বন্ধ করে মৃদু গলিতে ঘুরে বৃষ্টি উপভোগ করে। এই মুষলধারে বৃষ্টিতে রাহা মুহূর্তের মাঝে কাকভেজা হয়ে যায়। চোখে মুখে বৃষ্টির পানি পড়ছে আর রাহা খিলখিল করে হাসছে। আর দূর থেকে ওর এই হাসি দেখে রায়ানের ঠোঁটেও হাসি ফুটে ওঠে। রাহা চোখ মেলে রায়ানের দিকে তাকিয়ে হাতের ইশারায় রায়ানকে আসতে বলে। রায়ান রাহার ইশারা বুঝতে পেরে রাহাকে ইশারায় বলে, না তুমি ভিজো, আমি এখানেই ঠিক আছি। রায়ানের ইশারা বুঝতে পেরে রাহা আর রায়ানকে জোর করে না। আপন মনে বৃষ্টি উপভোগ করতে মগ্ন হয়ে পড়ে। বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে রাহাকে এভাবে বাচ্চাদের মতো আনন্দ করতে দেখছে রায়ান। বৃষ্টিতে ভিজতে থাকা রমণীটির দিকে তাকিয়ে রায়ান আনমনে বলে উঠে, আমার বৃষ্টি বিলাসিনী কিভাবে বাচ্চাদের মতো আনন্দ করছে আর খিলখিল করে হাসছে। সত্যি এই হাসি আমি কোটি টাকায়ও কিনতে পারতাম না। মেয়েটা যেমন ছোট ছোট বিষয়ে মন খারাপ করে ফেলে, ঠিক তেমনি ছোট ছোট বিষয়ে খুশিও হয়ে যায়। প্রেয়সী হাসলে তোমাকে খুব মায়াবী লাগে আর আমি তোমার ওই মায়াবী মুখশ্রীতেই আমার সকল সুখ খুঁজে পাই। কথা দিলাম প্রেয়সী, তোমার ঠোঁটের ওই মিষ্টি হাসি আমি কখনো গায়েব হতে দিব না। তোমাকে সারাটা জীবন নিজের বক্ষপিঞ্জরে আগলে রাখব আর তোমার ওই ঠোঁটের হাসির কারণ হব। বেশ কিছুক্ষণ ভারী বৃষ্টি হওয়ায় পর বৃষ্টির বেগ কিছুটা কমে আসে। রায়ান আকাশের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে রাহার দিকে তাকিয়ে উচ্চস্বরে বলে উঠে, রাহা বৃষ্টির বেগ কিছুটা কমেছে, চলো বাড়ি যাওয়া যাক। রায়ানের কথার উত্তরে রাহাও উচ্চস্বরে বলে উঠে, হ্যাঁ চলুন। রায়ান ছাউনি থেকে বের হয়ে রোডে এসে গাড়ির দরজা খুলে গাড়িতে উঠে বসে। রাহা গাড়ির এদিকটায় এসে দরজা খুলে উঠতে নিয়েও থেমে যায়। রায়ান সিট বেল্ট লাগিয়ে রাহার দিকে তাকিয়ে বলে, কি হলো রাহা, দাঁড়িয়ে আছো কেন? রাহা মুখটা কাচুমাচু করে বলে উঠে, আমি তো বৃষ্টিতে পুরো ভিজে গেছি, এখন যদি আমি সিটে বসি তাহলে তো সিটটাও ভিজে যাবে। তো ভিজলে ভিজবে, তাই বলে কি বসবে না? সিটটা নষ্ট হয়ে যাব তো। আরে বাবা কিছু হবে না, আমি ড্রাই ক্লিন করিয়ে নিব। তুমি বসো তো, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। দাদি আমাদের জন্য টেনশন করছে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন, উঠো তাড়াতাড়ি। উঠছি। রাহা দ্রুত পায়ে গাড়িতে উঠে বসে। রায়ান রাহার সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর যেতেই রাহা মুখে হাত দিয়ে হাঁচি দিতে শুরু করে। রায়ান রাহার দিকে টিস্যু বাড়িয়ে দিয়ে বলে উঠে, এখন হাঁচি দিচ্ছ কেন, তোমার নাকি বৃষ্টিতে ভেজার অভ্যাস আছে? আমার তো হাঁচু, বৃষ্টিতে ভেজার হাঁচু অভ্যাস আছে, কিন্তু আজ যে কেন হাঁচু, ঠান্ডা লেগে গেল বুঝতে পারছি না। রাহা হাঁচি দিচ্ছে আর কথাগুলো বলছে। রায়ান রাহার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমি ঠিক এই কারণেই তোমাকে বৃষ্টিতে ভিজতে দিতে চাইনি, কিন্তু তুমি তো আমার কোনো বারণই শুনোনি। এখন দেখলে তো বড়দের কথা না শুনলে কি হয়। রায়ানের কথার উত্তরে রাহা আর কিছু বলে না, চুপটি করে বসে রয়।
ওরা প্রায় চলে এসেছে। রায়ান ড্রাইভ করার ফাঁকে ফাঁকে আওর চোখে রাহার দিকে তাকাচ্ছে। বৃষ্টিতে ভেজার ফলে রাহার চুল ওড়না গায়ের সাথে লেপ্টে আছে। এই বৃষ্টিস্নাত রূপে রাহাকে বেশ আবেদনময়ী লাগছে। রায়ানের পক্ষে রাহার দিক থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়ছে। বাড়ির সামনে আসতেই দারোয়ান মেইন গেট খুলে দেয়। রায়ান গাড়ি নিয়ে সোজা পার্কিং প্লেসে চলে যায়, গাড়ি পার্ক করে দরজা খুলে গাড়ি থেকে নেমে আসে। রায়ান নামার পর রাহাও দরজা খুলে গাড়ি থেকে নেমে আসে। দুজনেই হেঁটে সদর দরজার কাছে আসে। রায়ান কলিং বেলের সুইচ প্রেস করতেই সার্ভেন্ট এসে দরজা খুলে দেয়। ওরা ভেতরে প্রবেশ করে। রাহা, তুমি রুমে চলে যাও, আমি দাদির সাথে দেখা করে আসি। চলুন, আমিও যাব। না না, তুমি অনেকক্ষণ যাবৎ ভেজা অবস্থা আছো, যাও আগে গোসল করে ড্রেস চেঞ্জ করে আসো। আচ্ছা ঠিক আছে। কথাটা বলে রাহা সিঁড়ি বেয়ে উপরে চলে যায়, আর রায়ান আনোয়ারার রুমে চলে আসে। আনোয়ারা তখন বিছানার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে তাসবিহ পড়ছিলেন। হঠাৎ রুমে কারো অস্তিত্ব টের পেতেই উনি চোখ মেলে তাকায়। দাদু ভাই, চলে এসেছো, এসো, বসো আমার কাছে, বসো। আনোয়ারার কথা মতো রায়ান যে বিছানায় আনোয়ারার মুখোমুখি হয় বসে। দাদি, তোমাকে না আমি ঘুমিয়ে পড়তে বলেছিলাম। দাদুভাই, তোমাদের জন্য খুব চিন্তা হচ্ছিল, ঘুমাই কি করে বলো। তারাহা দিদিভাই কোথায়? ওর কথা আর বলো না, মুষলধারে বৃষ্টি দেখে ও বায়না ধরেছে বৃষ্টিতে ভিজবে। অনেক করে বলার পরও আমি যখন মানা করি তখন মহারানী গাল ফুলিয়ে দাঁড়িয়েছিলেন। শেষে আর কি, আমাকেই হার মানতে হলো, দিলাম তাকে বৃষ্টিতে ভিজতে। এখন মহারানী বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগিয়ে বসে আছেন। গাড়িতেই বেশ কয়েকবার হাঁচি দিয়েছে। তোমার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি আগে গোসল করে ড্রেস চেঞ্জ করে আসো। ভালো করেছো, যাও তুমিও যে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়ো, রাত তো অনেক হলো। হ্যাঁ যাব, আগে রাহা আসুক তারপর। এখনো আসছে না কেন? আল্লাহই জানে রুমে বসে কি করছে। এদিকে রাহা রুমে এসে কাবার্ড থেকে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। বেশ কিছুক্ষণ পর টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। হাচ্ছু, হাচ্ছু, ওহমা, এই হাঁচি তো থামার নামই নিচ্ছে না। আমার তো বৃষ্টিতে ভেজার অভ্যাস আছে, তবে এভাবে ঠান্ডা লেগে গেল কি করে? ঠান্ডার ঔষধ খেতে হবে। না, আগে যাই, দাদির সাথে দেখা করে আসি, তারপর না হয় ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ব। কথাগুলো বলে রাহা গায়ে ওড়না জড়িয়ে দরজা খুলে রুম থেকে বের হয়ে যায়। সিঁড়ি দিয়ে নিচে নেমে আনোয়ারার রুমের সামনে চলে আসে। রাহা দরজার সামনে দাঁড়িয়ে দরজায় নক করে বলে, দাদি, ভিতরে আসব। আনোয়ারা তখন রায়ানের সাথে কথা বলছিলেন। রাহার কণ্ঠস্বর শুনে উনি বলে উঠেন, হ্যাঁ দিদিভাই, আসো। অনুমতি পেয়ে রাহা রুমে এসে বিছানা এসে রায়ানের পাশে বসে। এই বোকা মেয়ে আমার রুমে আসার জন্য কি অনুমতি লাগে? না মানে, আপনারা কথা বলছিলেন তো তাই নক করে আসলাম। ও। ওরা একসাথে কিছুক্ষণ গল্প করে যে যার যার রুমে চলে আসে। রাহা ওর রুমে এসে ফার্স্ট এইড বক্স থেকে একটা ঠান্ডার আর আরেকটা জ্বরের ট্যাবলেট বের করে খেয়ে বিছানায় শুয়ে গায়ে চাদর টেনে ঘুমিয়ে পড়ে। অপরদিকে রায়ান রুমে এসে কাবার্ড থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যেয়ে চেঞ্জ করে আসে।
বিছানা শুতে যেও থেমে যায়। আচ্ছা রাহা কি ঔষধ খেয়েছিল, একবার কি যেয়ে দেখে আসব। ভাবনাগুলো মাথায় আসতেই রায়ান দরজা খুলে বের হয়ে রাহার রুমের সামনে চলে আসে। কিন্তু দরজা লাগানো, রুমের লাইটও অফ করা। রাহা ঘুমাচ্ছে নিশ্চয়ই। না, এখন ওর কাঁচা ঘুমটা নষ্ট করার কোনো মানেই হয় না। আমিও বরং রুমে যেয়ে শুয়ে পড়ি। কথাগুলো ভেবে রায়ান পুনরায় ওর রুমে চলে এসে বিছানায় শুয়ে পড়ে। ঘাড় ঘুরিয়ে ডান পাশে তাকাতেই জানলা দিয়ে দেখতে পায় বাহিরে এখনো বৃষ্টি পড়ছে। অবশ্য এখন বৃষ্টির বেগ কিছুটা কম। বৃষ্টি পড়ায় কেমন শীত চলে এসেছে। রায়ানের ঠান্ডা লাগতেই ও গায়ে চাদর টেনে চোখ বন্ধ করে ফেলে। রাতের অন্ধকার কেটে দিনের আলো ফুটে ওঠে। রাহা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। রাহা আজ লাল খয়েরি রঙের শাড়ি পরেছে। শাড়িতে খুব সুন্দর করে স্টোনের কাজ করা, শাড়িটা খুব সুন্দর। রাহার ফর্সা ত্বকে এই লাল খয়েরি শাড়িটা বেশ মানিয়েছে। রাহা আজ চুলগুলো কার্ল করে ছেড়ে দিয়েছে। গলায় রেড স্টোনের নেকলেস পরেছে আর কানে পরেছে রেড স্টোনের ইয়ারিং। ডান হাতে শাড়ির সাথে ম্যাচ করে চুড়ি পরেছে আর বাম হাতে পরেছে রেড স্টোনের ব্রেসলেট। ব্যাস, এই সিম্পল লুকে রাহাকে খুব সুন্দর লাগছে। অপরদিকে রায়ান আজ ফুল ব্ল্যাক ড্রেস আপ করেছে। ওর ফর্সা ত্বকে ব্ল্যাক শার্ট, প্যান্ট এবং কোট বেশ মানিয়েছে। চুলগুলো সবসময়ের মতো সুন্দর করে সেট করে রেখেছে। রায়ান হাতে পরেছে ব্ল্যাক ওয়াচ, যা ওর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। রায়ান ড্রেসিং টেবিলের উপর থেকে ওর ফোনটা নিয়ে রুম থেকে বের হয়ে রাহার রুমের সামনে এসে দরজায় নক করে বলে, রাহা, আসবো? রাহা তখন পার্সে ফোন রাখছিল। রায়ানের কণ্ঠস্বর শুনে ও বলে উঠে, হ্যাঁ রায়ান সাহেব, আসেন। অনুমতি পেয়ে রায়ান দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই শাড়ি পরিহিত রমণীকে দেখে ওর সময় থমকে যায়। হার্টবিট ফাস্ট হয়ে যায়। রাহা ধীর পায়ে রায়ানের কাছে এসে মিষ্টি হাসি দিয়ে বলে, আমাকে কেমন লাগছে? রাহার কথা শুনে রায়ান নিজের অজান্তেই বলে উঠে, অপরূপ, মায়াবী। কেন যেন রায়ানের কথায় রাহা বেশ লজ্জা পায় ও চোখ নামিয়ে মৃদুস্বরে বলে উঠে, আপনাকেও আজ খুব সুন্দর লাগছে। রাহার কথায় রায়ানের ঘোর কাটে ও রাহার দিক থেকে চোখ ফিরিয়ে বলে উঠে, চলো তবে যাওয়া যাক। চলুন। ওরা দুজন রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। আনোয়ারা সোফায় বসে ছিলেন। রায়ান রাহা উনার কাছে আসতেই উনি ওদের দুজনের দিকে তাকিয়ে বলে উঠেন, মাশাআল্লাহ, আমার দিদিভাই আর দাদুভাইকে তো খুব সুন্দর লাগছে। ওনার কথা শুনে ওরা দুজনেই মুচকি হাসি দিয়ে থ্যাংক ইউ বলে, দাদি আমরা তাহলে আসি। আচ্ছা দাদু ভাই। রাহা দিদিভাইকে নিয়ে সাবধানে যেও। আচ্ছা। ওরা আনোয়ারার কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। রায়ান পার্কিং প্লেস থেকে গাড়ি বের করে আনে। রাহা গাড়ির দরজা খুলে গাড়িতে উঠে বসে। রায়ান রাহার সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। বেশ কিছুক্ষণ পর রাহা রায়ান ভেন্যুতে পৌঁছে যায়। রায়ান পার্কিং প্লেসে গাড়ি পার্ক করে গাড়ি থেকে নেমে রাহার হাত ধরে তন্ময়ের কাছে আসে।
স্টেজে তন্ময় এবং ওর সদ্য বিয়ে করা স্ত্রী তানিয়া বসে আছে। রাহা আর রায়ান ওদের সাথে কুশল বিনিময় করে ওদের ওয়েডিং গিফটটা দিয়ে দেয়। ওদের সাথে কথা বলে রাহা রায়ান স্টেজ থেকে নেমে আসে। কিছুক্ষণ পর তন্ময়ের ভাই এসে রায়ান রাহাকে ওদের টেবিলে নিয়ে যায়। ওরা খাওয়া দাওয়ার পর্বটা সেরে ফেলে। রায়ান আর রাহা ভেন্যুর এপাশটায় এসে দাঁড়িয়ে ওদের হসপিটালের কয়েকজন কলিগদের সাথে কথা বলছে। আর এদিকে তাহিয়া হন্য হয়ে রায়ানকে খুঁজছে। তাহিয়া শাড়ির কুচি ধরে হাঁটছে আর বিড়বিড় করে বলছে, রায়ান কোথায় তুমি, বেবি? আমি তোমাকে যতবারই ভালোবাসার কথা বলেছি ততবারই তুমি আমাকে এড়িয়ে চলেছ। কিন্তু এবার তা আর হবে না, পুরুষরা নাকি নারীর রূপে মোহিত হয়। তোমার জন্য আজ আমি এত সুন্দর করে সেজেছি, এবার এই রূপের জালেই তোমাকে ফাঁসাবো। কথাগুলো বলে তাহিয়া বাঁকা হাসি দেয়। রায়ানকে খুঁজতে খুঁজতে একটা সময় তাহিয়া রায়ানকে পেয়েও যায়। ও দেখতে পায় ওর থেকে কিছুটা দূরে রায়ান রাহা একটা গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছে। রায়ানকে দেখামাত্রই তাহিয়া দ্রুত পায়ে রায়ানের কাছে চলে আসে। তাহিয়াকে দেখামাত্রই রায়ানের মেজাজ খারাপ হয়ে যায়। ও জানে এখন এই মেয়ে কিছু না কিছু বলে ওকে বিরক্ত করবে। রাহাকে রায়ানের পাশ দেখা মাত্রই তাহিয়ার মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু ও রাহাকে কিছু না বলে রীতিমতো রাহাকে ইগনোর করে রায়ানের দিকে তাকিয়ে হাসি মুখে বলে উঠে, ওয়াও রায়ান, তোমাকে আজ এই ব্ল্যাক ড্রেসআপে বেশ হ্যান্ডসাম লাগছে। তাহিয়ার কথা উত্তরে রায়ান না চাইতেও থ্যাংক ইউ বলে। তাহিয়া কানের পিঠে চুল গুজে মুখে একটু লাজুক ভাব এনে চোখ নামিয়ে বলে, রায়ান, কালো শাড়িতে আমাকে কেমন লাগছে? তাহিয়ার কথায় রায়ান বিরক্ত হলেও মুখে তা প্রকাশ না করে বলে, সুন্দর লাগছে। রায়ানের কথায় তাহিয়া খুশি হতে পারল না, কারণ ও বুঝতে পেরেছে রায়ান কথাটা মন থেকে বলেনি। রায়ানের কথা শুনে নিমেষেই ওর হাসি মাখা মুখখানা মলিন হয়ে যায়। তাহিয়া কিছু বলবে তার পূর্বেই রাহা হাসিমুখে বলে উঠে, রায়ান, এভাবে মুখটা গম্ভীর করে কথা কেন বলছেন? ডক্টর তাহিয়া, আপনাকে এই কালো শাড়িতে অনেক সুন্দর লাগছে। জাস্ট লাইক আ কুইন। নিজের অজান্তেই রাহার কথা শুনে তাহিয়ার ঠোঁটে হাসি ফুটে ওঠে। রাহা তাহিয়া এবং রায়ানের দিকে তাকিয়ে বলে উঠে, বাহ, আপনাদের ড্রেসের কালার তো দেখি ম্যাচ হয়ে গেছে। রাহা তাহিয়ার হাত ধরে রায়ানের পাশে দাঁড় করিয়ে নিজে কিছুটা দূরে যেয়ে ওদের দিকে তাকিয়ে হাসিমুখে বলে উঠে, ওয়াও, দুজনকে একসাথে বেশ মানিয়েছে। জাস্ট লুক লাইক মেড ফর ইচ আদার। লেট মি টেক আ পিকচার বোথ অফ ইউ। রাহার কথা শুনে তাহিয়া মনে মনে বলে, রাহা আমাদের একসাথে ছবি তুলতে চাইছে। তবে কি আমি এতদিন ওর ব্যাপারে ভুল ভেবে আসছি। রাহা পার্স থেকে ফোনটা বের করে ক্যামেরা অন করে হাসি মুখে বলে উঠে, স্মাইল প্লিজ। রাহার কাজকর্মে রায়ান বেশ রেগে যায়। রাহা ফটো ক্লিক করতে নিলেই রায়ান দ্রুত পায়ে রাহার কাছে এসে ওর হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে ওর হাত শক্ত করে চেপে ধরে ওকে টেনে নিয়ে যায়। রায়ান রাহাকে টানতে টানতে ভেন্যু দক্ষিণ দিকে নিয়ে আসে, এদিকটায় কেউ নেই। রায়ান রাহাকে নিয়ে এসে ঝাড়া দিয়ে ওর হাতটা ছেড়ে দেয়। রাহা রায়ানের এরকম আচরণে বেশ ভয় পেয়ে যায়।
রায়ান এক পা করে রাহার দিকে আগাচ্ছে আর রাহা রায়ানকে এভাবে আগাতে দেখে ভয় ভয় কদম পিছোচ্ছে। পিছনে যেতে যেতে একটা সময় রাহার পিঠ একটা বড় গাছের সাথে লেগে যায়। পিছানোর আর পথ নেই, রাহা পিছনে তাকিয়ে সামনে তাকাতেই ভয় পেয়ে যায়, কেননা রায়ান রাহার একদম কাছে চলে এসেছে। রাহা পাশ কেটে যেতে নিলেই রায়ান রাহার দুপাশে গাছের উপর হাত রেখে রাহাকে নিজের হাতের মাঝে বন্দি করে ফেলে। এভাবে নিজেকে বন্দী হতে দেখে রাহা রায়ানের দিকে তাকিয়ে ভয়ে ঢোক গেলে। রায়ান রাহার দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে। রায়ানকে নিজের এতটা কাছে দেখে রাহার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। রায়ানকে এভাবে রাহাকে টেনে নিয়ে যেতে দেখে তাহিয়াও ওদের পিছে পিছে আসে। আর সেই দূর থেকে রাহা আর রায়ানকে এভাবে এতটা কাছে দেখে তাহিয়া পেছনে ঘুরে চোখ বন্ধ করে। অতঃপর হাত মুষ্টিবদ্ধ করে রাগে দাঁতে দাঁত চেপে বলে, রাহা, ভেবেছিলাম তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু তা যে আর হচ্ছে না। তুমি রায়ানকে না চাইলেও রায়ান তোমাকে চায়। তুমি যতদিন রায়ানের জীবন থেকে না যাবে ততদিন আমি রায়ানের কাছে যেতে পারবো না। রায়ানের কাছে যেতে হলে আমার প্রথমে তোমাকে আমাদের পথ থেকে সরাতে হবে। কথাগুলো বলে তাহিয়া একবার ওদের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। রাহা আর রায়ানের মাঝে কিঞ্চিত দূরত্বও নেই। রায়ানকে এভাবে নিজের দিকে ক্রমশই এগিয়ে আসতে দেখে রাহা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, রায়ান, কি করছেন এসব আপনি? রায়ান রাহার আরও কাছে এসে বলল, আর তুমি যা করেছিলে তার বেলায়? কি কি করেছি আমি? তুমি তাহিয়া আর আমার একসাথে ছবি তুলতে চাইছিলে, কেন বলো তো? তো কি হয়েছে? হসপিটালে তো আপনাদের একসাথে অনেক ছবিই আছে। সেটা সবার সাথে গ্রুপ ফটোর ছিল, তো একসাথে ছবি তুললে কি হয়েছে? দেখেননি ডক্টর তাহিয়া আপনার জন্য কত সুন্দর করে সেজে এসেছিলেন, কিন্তু আপনি তার একটুও প্রশংসা করেননি। প্রশংসা করিনি কারণ আমার ওকে ভালো লাগে না। কিন্তু কেন? উনি তো আপনাকে ভালোবাসেন, এটা আমার মনে হলো। শোনো রাহা, সবার চোখে সবাইকে ভালো লাগে না। তাহিয়া আমাকে ভালোবাসলে কি হবে? আমি তো ওকে ভালোবাসি না, আমি তো শুধু তোমাকে ভালোবাসি। এই কথাটুকু বলতে গিয়েও রায়হান থেমে যায়। রায়ানকে এভাবে থেমে যেতে দেখে রাহা বলে উঠল, আপনি তো কি, এক মিনিট, আপনি কি কাউকে আবার ভালোবাসেন নাকি? রাহার কথার উত্তরে রায়ান কিছুই বলতে পারল না। ও রাহার কাছ থেকে সরে আসলো। রায়ান সেখান থেকে চলে যেতে নিলেই রাহা রায়ানের হাত ধরে ফেলল। রায়ান নিজের কদম আর বাড়াতে না পেরে থেমে যায়। রাহা রায়ানের সামনে এসে দাঁড়ালো। রায়ান রাহার দিক থেকে চোখ ফিরিয়ে নিল। রাহা রায়ানের চোখের দিকে তাকিয়ে তাকে বলতে লাগলো, কি হলো রায়ান? আমার কথার উত্তর দিন। আপনি কি কাউকে ভালোবাসেন? রাহার কথার উত্তরে রায়ান কিছুই বলতে পারছে না। অবশ্য সে কি বলে দিবে নাকি? হ্যাঁ রাহা, আমি একজনকে ভালোবাসি, আর সে হচ্ছ তুমি। না, এখন এই কথাটা বলা যাবে না, আর এখনো সঠিক সময় আসেনি। সঠিক সময়ে সঠিক জায়গায় কথাটা বলতে হবে। ততদিন ওকে আর রাহাকে দুজনকেই অপেক্ষা করতে হবে। রায়ান, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করেছি, আপনি উত্তর দিচ্ছেন না কেন? সব সময় আমার কথাগুলো আপনি এড়িয়ে যাচ্ছেন। বলুন, আপনি কি কাউকে ভালোবাসেন? রাহার কথার উত্তরে রায়ান নীরবতা কাটিয়ে শান্ত গলায় বলে উঠল, রাহা, তোমার কথার উত্তর আমি দিতে পারবো না এখন, কিন্তু
তোমাকে আমি আজ একটা কথা বলে রাখি, তাহিয়াকে নিয়ে তুমি আর ভাববে না, আর কখনো আমার সামনে ওর হয়ে ওকালতি করবে না। যদি করো তবে আর পরিণাম ভালো হবে না, কথাটা মনে রেখো। কথাগুলো বলে রায়ান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, বড় বড় কদম ফেলে সেখান থেকে চলে গেল। আর রাহা রায়ানের যাওয়ার পানে নীরব দৃষ্টিতে তাকিয়ে রয়। ওর কাছে মনে হলো রায়ান রীতিমতো শান্ত গলায় ওকে হুমকি দিয়ে গেল। রাহা ভয়ে ঢোক গিলে আপন মনে বিড়বিড় করে বলতে লাগলো, এটা কি হলো? রায়ান তো রীতিমতো আমাকে শান্ত গলায় হুমকি দিয়ে গেলেন। আচ্ছা, আমি ডক্টর তাহিয়ার পক্ষ নিলে উনি কি করবেন আমার? তবে আমি একটা কথা বুঝলাম না, আমি যখনই ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কি কাউকে ভালোবাসেন, তখন উনি কেমন যেন চুপ করে রইলেন। পরপর 3 বার জিজ্ঞাসা করার পরেও কোনো রেসপন্স করলেন না। কাউকে ভালো না বাসলে তো সোজাসাপটা বলেই দিতে পারতেন, কিন্তু উনি তো এটাও করেননি। তাহলে কি ধরে নিব উনি কাউকে ভালোবাসেন? কিন্তু নীরবতা তো সম্মতির লক্ষণ। তবে কি রায়ান কাউকে ভালোবাসেন? কিন্তু কে হবে সেই নারী? উফ, কি করে যে বোঝাবো? না, আমাকে সেই নারীর খোঁজ বের করতেই হবে। উনি কাকে ভালোবাসেন তা আমাকে জানতেই হবে। চলবে।